হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ এনসিইআরটি। আজকে আরেকটা এসটিজিটি মক টেস্ট নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, যেটা সোশ্যাল সায়েন্স আন্ডারে, সোশ্যাল সায়েন্স টপিকটার আন্ডারে পড়বে এসটিজিটির। তো বাকি যে আমরা লাস্ট ভিডিওটাতে করেছিলাম, যেটা হিস্ট্রির আমরা দেখেছিলাম, জিওগ্রাফির দেখেছিলাম, ওইগুলোর আনসার আমরা ডিসকাস করেছি। আর যেটা লাস্ট এক্সাম আমি দিয়েছিলাম সেটা আমি পোস্টের মধ্যে আনসার দিয়ে দিয়েছি সবগুলি। যদি আপনাদের কারোর এখনও দেখা না হয়ে থাকে তাহলে দেখে নিতে পারেন। আর চ্যানেলে গিয়ে পোস্টে যাবেন, পোস্টের মধ্যে সবগুলি আনসার পোস্ট করে দেওয়া হয়েছে। তো চলুন আমরা প্রথম থেকে শুরু করে দিই। এখানে আমি 20 কোয়েশ্চেন এমসিকিউস ডেসক্রাইব করেছি। প্রথম দুইটা ইউনিট আমি নিয়েছি, সেকেন্ড ইউনিটগুলি আমি নিইনি। তো চলুন দেখে নিই। ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ পাওয়ার ইজ এক্সারসাইজড বাই। তো বলছে গণতন্ত্র, যেটা ডেমোক্রেসি হলো এমন শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা প্রয়োগ করা হয়, পাওয়ার ইজ এক্সারসাইজড। কার দ্বারা প্রয়োগ করা হয়? মিলিটারি, কিং, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নাকি জুডিশিয়ারি। তো আপনাকে পারফেক্ট আনসারটা চুজ করতে হবে। সেই আমি আবার আগের মতোই সিস্টেম করছি যে আমি এখানে আনসারটা বলবো না, এটা আপনার জন্যে। যখনই আপনার মনে হবে যে আপনার যদি এটা প্র্যাকটিস করতে ইচ্ছা হয় তাহলে খাতায় কোয়েশনগুলি লিখে নেবেন। আর এই কোয়েশনগুলি আমি চুজ করেছি বিভিন্ন রকম এক্সামে আসা কোয়েশন থেকে। তো যেটা সম্ভাবনা আসার বেশি সেগুলি কোয়েশ্চেন আমি এখানে অ্যাড করেছি। আপনি চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা খাতায় লিখেও প্র্যাকটিস করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মেইনলি রিফ্লেক্টস। ভারতীয় যে সংবিধান আছে সেই সংবিধানের দর্শন প্রধানত প্রতিফলিত করে কোন জিনিসটাকে? অথরিটেরিয়ানিজম নাকি ডেমোক্রেসি নাকি মনার্কি নাকি ইম্পেরিয়ালিজম। মনার্কি হচ্ছে রাজতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র, আর অথরিটেরিয়ানিজম এর এক্সাক্ট বাংলাটা আমি জানি না। ইম্পেরিয়ালিজম হচ্ছে শাসনতন্ত্র বা কি বলে ওইটাকে, যেখানে স্বরাষ্ট্রতন্ত্র বলা হয়। আই থিঙ্ক ইম্পেরিয়ালিজম যে জিনিসটা সেটা হচ্ছে যেখানে এম্পায়ার বেসড সব কিছু হয়ে থাকে। আপনারা যদি ইম্পেরিয়ালিজমের এক্সাক্ট বাংলাটা জেনে থাকেন তাহলে আমাকে আনসারে বা কমেন্টে জানাতে ভুলবেন না। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফ্রেমড বাই দ্য। ইন্ডিয়ান যে কনস্টিটিউশনটা সেটা কার দ্বারা ফ্রেম করা হয়েছে? ভারতীয় সংবিধান প্রণয়ন করেছিল কে? পার্লামেন্ট নাকি সুপ্রিম কোর্ট নাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নাকি ইলেকশন অ্যাসেম্বলি? সো আপনাদেরকে এখান থেকে বলতে হবে যে কারা, আমরা পলিটিক্যাল সায়েন্সে যখন পড়েছিলাম তখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা অনেকবার শুনেছিলাম, যেটা জওহরলাল নেহরুর দ্বারা এস্টাবলিশড হয়েছিল। বাকি জিনিসটার আমি দেখছি যে এখানে একটা প্রসেস কাজ করে। যখন এরকম চারটা অপশন দেওয়া থাকবে, যদি আপনি এক্সাক্ট আনসারটা না জানেন তাহলে এলিমিনেট থিওরি অ্যাপ্লাই করতে পারেন। এলিমিনেট থিওরি হচ্ছে যে ভারতীয় কনস্টিটিউশন যখন ফ্রেম করা হয়েছিল তখন তো পার্লামেন্ট থেকে ওইটা নেওয়া হয়নি। পার্লামেন্ট তো ওইখানে আজকের মতো ততটা স্থায়ী ছিল না তখন। তারপর আসলো আমার ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনও তো তখন অতটা অ্যাক্টিভ ছিল না। সুপ্রিম কোর্টের দ্বারা সেটা হয়নি। তো আমার একটাই অপশন বেঁচে থাকে, যেটা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো এটাকে বলে এলিমিনেট থিওরি। যখন তিনটা আনসারই আপনি দেখছেন যে এটার সাথে হচ্ছে না, তখন যেটা বাঁচবে, সম্ভাবনা যেটা থাকবে সেটাতেই টিক করে দেবেন, যদি আপনার উত্তরটা এক্স্যাক্টলি জানা না থাকে। এটা হচ্ছে তাদের জন্য যারা মনে করে যে একটু চিন্তাধারা করে করলে আমি কোয়েশ্চেনটা কারেক্ট করতে পারবো। ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে, ইলেকশনস আর নেসেসারি ইন এ ডেমোক্রেসি টু এনশিওর। কোনো একটা গণতন্ত্রের মধ্যে যে ইলেকশনটা বা নির্বাচনটা কেন প্রয়োজন? সেটা প্রয়োজন হচ্ছে, অপশনগুলি বলা হচ্ছে, মিলিটারি রুলের জন্য নাকি পিপলস পার্টিসিপেশনের জন্য নাকি ওয়ান পার্টি রুলের জন্য নাকি সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের জন্যে। তো আপনাকে এখানের মধ্যে থেকে 4 নম্বরের আনসারটা বলতে হবে। সেই আবার এলিমিনেট থিওরি আপনি অ্যাপ্লাই করতে পারেন যে ইলেকশন যেটা হয় সেটা ওয়ান পার্টি রুলের জন্য হবে কি, নাকি সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের জন্য হবে, নাকি পিপলের পার্টিসিপেশনের জন্য হবে, মানুষের অংশগ্রহণ করার জন্য হবে, নাকি মিলিটারি রুলের জন্য হবে। ফিফথ কোয়েশ্চেন, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ রেসপন্সিবল ফর। ভারতের যে ইলেকশন কমিশন আছে সেটা কিসের জন্য রেসপন্সিবল? মেকিং লস,
আমাদের ইন্ডিয়াতে শুধুমাত্র লজ বানানোর জন্যে, নাকি কন্ডাক্টিং ইলেকশনস, নাকি ইলেকশনস কন্ডাক্ট করানোর জন্য বিভিন্ন স্টেটে, নাকি ইন্টারপ্রিটিং কনস্টিটিউশনের মাঝখানে ইন্টারপ্রিট করা, মানে আমাদের যে সংবিধান আছে সেটার মধ্যে ইনভলভ হওয়া আর ওইটাকে চেঞ্জ করা, বা ইন্টারপ্রিট মানে হচ্ছে কিছুর মধ্যে যোগদান করা সেটার জন্যে, নাকি ফর্মিং গভর্নমেন্ট, নাকি নতুন গভর্নমেন্ট তৈরি করার জন্য ইলেকশন হয়। আপনাকে কারেক্ট আনসারটা বলতে হবে। 6th কোয়েশ্চেন হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পলিটিক্যাল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া? নিম্নলিখিত কোনটি ভারতের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান? লেজিসলেচার, নাকি মার্কেট, নাকি ফ্যামিলি, নাকি স্কুল? তো স্কুল কি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান? এখানেও আমি এলিমিনেট থিওরি ইউজ করতে পারছি। ফ্যামিলিও কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, মার্কেটও কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। তাহলে একটাই অপশন বেঁচে থাকে, সেটাতে আপনাকে ঠিক করতে হবে। 7th নাম্বার কোয়েশ্চন হচ্ছে, দ্য এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া মেইনলি ইমপ্লিমেন্টস। ভারতে যে কার্যনির্বাহী বিভাগের প্রধান কাজটা কি সেটা নিচের অপশনগুলিতে দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ ইন ইন্ডিয়ার মধ্যে লজ, অপশন এ; বি জাজমেন্টস; সি পলিসিস অ্যান্ড লজ; ডি কনস্টিটিউশন। এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা দ্য এক্সিকিউটিভ ইন ইন্ডিয়ার সব থেকে মেইন কাজ বা মেইন ইমপ্লিমেন্টেশন বলা যায়, সেটা আপনাকে অপশন চুজ করতে হবে। 8th নাম্বার কোয়েশ্চেন বলছে, জুডিশিয়ারি ইন ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট টু এনশিওর। ভারতের যে জুডিশিয়ারি সেটা ইন্ডিপেন্ডেন্ট, ভারতের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে, এটার ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করে কার দ্বারা? ইকুয়ালিটি, নাকি জাস্টিস, নাকি সেন্ট্রালাইজেশন, নাকি ডিক্টেটরশিপ? এই চারটা আনসারের মধ্যে কোন আনসারটা ভারতের বিচার ব্যবস্থাকে, বিচার বিভাগের যে স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা বলতে এখানে বোঝাচ্ছে যে পার্লামেন্ট সুপ্রিম কোর্টের উপর কোনো অর্ডার করতে পারবে না, ভারতের গভর্নমেন্ট সুপ্রিম কোর্টকে কোনো অর্ডার করতে পারবে না, সুপ্রিম কোর্ট তার বিচার ব্যবস্থার যে আইনত যে স্টেপগুলি সেগুলি নিতে সম্পূর্ণভাবে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে নিতে পারবে। 9th নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস আর মেনশনড ইন। মৌলিক অধিকারগুলি উল্লেখ আছে কিসের মধ্যে? প্রিয়াম্বলের মধ্যে, নাকি ডিপিএসপির মধ্যে, নাকি পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে, নাকি শিডিউলের মধ্যে? কোনটার মধ্যে মৌলিক অধিকারগুলি উল্লেখ করা আছে সেটা আপনাকে বলে দিতে হবে। তো সেখানে আমি যখন কনস্টিটিউশনকে ছেড়ে, তো পলিটিক্যাল সায়েন্স হয়ই না, পলিটিক্যাল সায়েন্স যখন আমি পড়তে যাব তখন ভারতীয় সংবিধান আমাকে পড়তেই হবে। তো ভারতীয় সংবিধানের কোন ভাগের মধ্যে মৌলিক অধিকার আছে সেটা একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আসতেই পারে। 10th নাম্বার কোয়েশ্চেন, রাইট টু ফ্রিডম ইজ এ কি? রাইট টু ফ্রিডম যে স্বাধীনতার অধিকার সেটা হলো একটা লিগ্যাল রাইট, নাকি মরাল রাইট, নাকি ফান্ডামেন্টাল রাইট, নাকি পলিটিক্যাল রাইট? সেটাকে কোন রাইটের আন্ডারে আনা হয় সেটা আপনাকে আনসারে বলতে হবে। আবারও বলছি, যারাই আমার এই ভিডিওটা দেখছেন এটা শুধুমাত্র আপনার প্র্যাকটিসের জন্যে, তাই আমি আনসারগুলি ডেসক্রাইব করছি না যে আনসার কোনটা। আপনি নিজে নিজেকে জাজ করুন যে আপনি যতটুকু আজকে অবধি পড়াশোনা করেছেন তার মধ্যে থেকে এই কোয়েশনগুলি কমন পড়ছে কিনা। যদি মনে করেন যে কোয়েশনগুলি কমন পড়ছে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমাদের প্রিপারেশন ঠিকঠাক যাচ্ছে, আর যদি না থাকে তাহলে আরেকটু বাড়াতে হবে, কারণ আমাদের হাতে খুব কম সময় আছে। পলিটিক্যাল রাইট, পাওয়ার শেয়ারিং ইজ এসেনশিয়াল ইন ডেমোক্রেসি। ট্রু। পাওয়ার শেয়ারিংটা ডেমোক্রেসির মধ্যে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন? গণতন্ত্রের মধ্যে ক্ষমতার যে পাওয়ার শেয়ারিং মানে হচ্ছে ভাগ করে দেওয়া। কিসের মধ্যে ভাগ করা? জুডিশিয়ারির মধ্যে, পার্লামেন্টের মধ্যে, এবং সুপ্রিম কোর্ট, নট সুপ্রিম কোর্ট, যে বিভিন্ন সংস্থা, জুডিশিয়ারি, পার্লামেন্ট আর আরেকটা সংস্থা কি হবে, ওই তিনটার মধ্যে যে পাওয়ারটা শেয়ার করে দেওয়া হয়েছে, ডিভাইড করা হয়েছে, যে তুমি আমার মধ্যে কোনো কথা বলবে না আর আমি তোমার মধ্যে কোনো কথা বলবো না। তো এই জিনিসটার কেন প্রয়োজন হয়? ইনক্রিজ কনফ্লিক্ট, নাকি রিডিউস কারাপশন, কারাপশনটাকে কমানোর জন্যে, নাকি কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, মানুষের মধ্যে ঝগড়া বাড়ানোর জন্যে, নাকি প্রিভেন্ট কনসেন্ট্রেশন অফ পাওয়ার, পাওয়ারের কনসেন্ট্রেশনটা, শক্তির যে সেন্ট্রালাইজেশন বা কনসেন্ট্রেশন শক্তির উপরে সেটা বাড়ানোর জন্য, নাকি এস্টাবলিশ মোনার্কি, নাকি রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য? কোনটা আনসার হবে সেটা আপনাকে চুজ করতে হবে।
কোয়েশ্চেন নাম্বার 12, ফেডারেলিজম মিন্স ডিভিশন অফ পাওয়ার বিটুইন। ফেডারেলিজম মানে হচ্ছে পাওয়ারের ডিভিশন কিসের মধ্যে? লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি, সেন্টার অ্যান্ড স্টেটস, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, পিপল অ্যান্ড গভর্নমেন্ট। ফেডারেলিজম বলতে বোঝায় ক্ষমতার কোন ডিভিশনটা, লেজিসলেচার আর জুডিশিয়ারির মধ্যে, নাকি সেন্টার আর স্টেটের মধ্যে, নাকি এক্সিকিউটিভ আর জুডিশিয়ারির মধ্যে, নাকি মানুষের মধ্যে এবং সরকারের মধ্যে। ফেডারেলিজমের অর্থ কি সেটা আপনাকে অপশন থেকে চুজ করতে হবে। 13 নম্বর কোয়েশ্চেন বলছে ইন্ডিয়া ইজ এ ফেডারেল কান্ট্রি উইথ। ভারত একটি ফেডারেল রাষ্ট্র যার উইক সেন্টার, নো স্টেট, স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট, নাকি অনলি ইউনিটারি সিস্টেম। কোন অপশনটা এটার মধ্যে থেকে কারেক্ট? ইন্ডিয়া ইজ এ ফেডারেল কান্ট্রি, ইন্ডিয়া একটি ফেডারেল রাষ্ট্র কার দ্বারা? উইক সেন্টারের দ্বারা, নাকি নো স্টেটসের দ্বারা, নাকি নিচের অপশনগুলির কোনটা ভারতকে একটা ফেডারেল কান্ট্রি বানিয়ে তুলে, সেটা আপনাকে দেখতে হবে। 14 number question, conflicts in Indian federalism usually arise due to। ভারতের ফেডারেলিজমের মধ্যে যে দ্বন্দ্বটা বা সংঘর্ষটা সেটা সাধারণত ঘটে থাকে কিসের জন্য? ল্যাঙ্গুয়েজ ইস্যুস, নাকি পাওয়ার শেয়ারিং ইস্যুস, নাকি ইন্টারন্যাশনাল রিলেশনস, নাকি ইলেকশন ডিলেস। কোন কারণটার জন্য এই ভারতের সংঘাতটা হয়ে থাকে সেটা আপনাকে বলতে হচ্ছে। 15 নম্বর কোয়েশ্চেন বলছে লোকাল সেলফ গভর্নমেন্ট প্রমোটস। লোকাল সেলফ গভর্নমেন্ট প্রমোট করে, কি প্রমোট করে? স্থানীয় স্বশাসন উন্নীত করে, সেন্ট্রালাইজেশন, গ্রাসরুট ডেমোক্রেসি, মিলিটারি কন্ট্রোল, নাকি জুডিশিয়াল পাওয়ার। কোন জিনিসটাকে লোকাল সেলফ গভর্নমেন্ট প্রমোট করে? তো এখানে আমরা বলতে পারি যে সেন্ট্রালাইজেশনটা তো এখানে আসছে না, সেখানে গ্রাসরুট ডেমোক্রেসি, মানে গ্রাসরুট হচ্ছে একদম নিচের থেকে যাতে ডেমোক্রেসির সিস্টেমটা প্র্যাকটিস করা যায় সেটা লোকাল সেলফ গভর্নমেন্ট প্রমোট করে থাকে। এবার এই লোকাল সেলফ গভর্নমেন্ট কারা? যে আমাদের এখানে পঞ্চায়েতি রাজ আছে, জেলা পরিষদ, ব্লক পরিষদ, স্টেটের আন্ডারে যে বিভিন্ন বিভিন্ন পার্টগুলি থাকে তাকেই বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট। 16 নম্বর কোয়েশ্চেন বলছে পঞ্চায়েতি রাজ সিস্টেম ওয়ার্কস মেইনলি অ্যাট। পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা সেটা সাধারণত কাজ করে থাকে ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল, লোকাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল। পঞ্চায়েতি রাজ আপনাদের যারা এখানে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই জানেন যে পঞ্চায়েতি রাজটা এখানে ন্যাশনাল তো হবে না, লোকাল স্টেটের আন্ডারে যে লোকালটা আসে সেটা হবে। তো এক্সাক্ট আনসারটা স্টেট লেভেল না, আনসারটা হবে লোকাল লেভেল। লোকাল সেলফ গভর্নমেন্টস ওয়ের স্ট্রেংথেন বাই। 17 নম্বর কোয়েশ্চেন বলছে লোকাল যে সেলফ গভর্নমেন্টটা বা স্থানীয় স্বায়ত্তশাসন বা স্বশাসন সেটা কিসের দ্বারা শক্তিশালী হয়ে ওঠে? 42nd অ্যামেন্ডমেন্ট, নাকি 73rd and 74th অ্যামেন্ডমেন্টস। এখানের মধ্যে বিভিন্ন যে সংবিধান সংশোধন হয়েছে এর মধ্যে থেকে কোন সংশোধনের দ্বারা এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, অনেক বেশি পাওয়ার এই লোকাল সেলফ গভর্নমেন্টের মধ্যে দেওয়া হয়েছে? নাকি 86th অ্যামেন্ডমেন্ট, নাকি 44 অ্যামেন্ডমেন্ট। তারপর আসলো আমার টিটিএএডিসি স্ট্যান্ডস ফর। টিটিএএডিসি এটা প্রায় প্রতি বছর ত্রিপুরার কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এই কোয়েশ্চেনটা কমন আসে। তো এটার কি বলছে টিটিএএডিসি এর পূর্ণরূপ হলো কোনটা নিচের থেকে? ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল, নাকি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, নাকি ত্রিপুরা টেরিটরি অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট কাউন্সিল, নাকি ত্রিপুরা টেরিটরি অটোনোমাস ডিস্ট্রিক্ট কমিটি। আপনাকে এখান থেকে এক্সাক্ট কারেক্ট আনসারটা বের করতে হবে। টিটিএএডিসি প্রধানত সম্পর্কিত, এটা কিসের সঙ্গে সম্পর্কিত? মেইনলি রিলেটেড টু আরবান ডেভেলপমেন্ট, নাকি ট্রাইবাল অ্যাডমিনিস্ট্রেশন, নাকি ইলেকশন ম্যানেজমেন্ট, নাকি জুডিশিয়াল রিফর্মস। তো এটার অপশনটা দেখেই আমি অনেকটা এর আগের যে কোয়েশ্চেনটা আমরা ডিসকাস করেছি সেখানে আমরা দেখেছি যে এটার অলমোস্ট সবটার ক্ষেত্রে ট্রাইবেল এরিয়াস এরকম অটোনোমাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্ট ওইগুলি নিয়ে ডিসকাস করা হয়েছে। আর আমরা যেহেতু ত্রিপুরায় থাকি আমরা এই টার্মটা অনেকবার শুনেছি যে এটা কোন জিনিসটাকে আরবান ডেভেলপমেন্টকে, নাকি ইলেকশন ম্যানেজমেন্টকে, নাকি জুডিশিয়াল রিফর্মসকে উন্নীত করে সেটা আমরা খুব সহজেই বের করে নিতে পারবো।
20th number question হচ্ছে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আর প্রোভাইডেড আন্ডার স্বায়ত্ত শাসিত জেলা পরিষদ গঠনের বিধান রয়েছে আর্টিকেল 370-তে নাকি সিক্সথ শিডিউলে নাকি 7th শিডিউলে নাকি 9th শিডিউলে। এই ছিল আমাদের 20 কোয়েশ্চেন্স এই পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ, যেটা আমরা মক টেস্টের আকারে দেখলাম। আপনারা চেষ্টা করবেন নিজের থেকে এই আনসারগুলি দেওয়ার, আর যদি আনসারটা না দিতে পারেন তাহলে কালকে আমরা নেক্সট দিন যখনই আমরা এক্সামটা করব আমি চেষ্টা করব যে এই আনসারগুলি পোস্টের মাধ্যমে দিয়ে দিতে। আশা করি আপনাদের সবার ভালো যাচ্ছে পড়াশোনা। আর আপনারা যারাই ভিডিওটা দেখছেন, যারাই লাইক করছেন, একটা কমেন্ট করে দেবেন, আপনাদের কি কিউরিজ একটু জানিয়ে দেবেন, তাতে করে আমিও একটু উৎসাহ পাবো নতুন ভিডিও নিয়ে আসতে। ধন্যবাদ সবাইকে আবারও। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।